সুখের বা আনন্দের দিন খুব কমই আছে। ৮ বছর হয়ে গেল। তো এই ৮ বছরের মানে ৮টা জন্মদিন আমি ওকে কাছে পাইনি। মানে বিয়ের আগে আমি মাকে হারিয়েছিলাম। আমার কোথাও গিয়ে মনে হতো, যখন বিয়ে হলো, মনে হতো যে একজন সন্তান, এবং বিশেষ করে মেয়ে সন্তান, সে হতো অনেক কিছু। মায়ের হাতের কিছু খাবারের কথা মনে হতো, ঠাকুমার হাতের কিছু খাবারের কথা মনে হতো। লেবার রুমে প্রথমে গেলাম। এবার তোমরা জানো সবাই, লেবার রুম দেখা মানে একটা মানে অন্য রকমই অভিজ্ঞতা। এটা আমার বরাবরই কম ছিল। তো সেই কারণে আপ্রাণ মানে মেয়েই চেয়েছিলাম। ফিরলো একটু ফেরার মতন আর কি, মানে আমার নিজের মানে বোঝার মতন। তো আমি আয়া মাসিকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। বন্ধুরা, আজকে দুপুরবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। ব্লগ বলবো না এমনি তোমাদের সঙ্গে খানিকক্ষণ গল্প বলবো জানি না। তো আজ এখন বাজে হচ্ছে 3টে 2, আর আজ হচ্ছে 11ই জুলাই, বৃহস্পতিবার। দুপুর থেকে করলাম স্নান টান সব সেরে, সব কিছু সেরে এসে তোমাদের সামনে বসলাম। একটু আজকে মনে হলো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল দিন। আমার জীবনের একটা ভীষণ আনন্দের, ভীষণ সুখের দিন। আমার জীবনের সুখের বা আনন্দের দিন খুব কমই আছে। তো তার মধ্যে এই দিনটা 11ই জুলাই, এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। 11ই জুলাই 1998-এ আমার একটা নতুন জন্ম হয়েছিল। সেটা হচ্ছে মাতৃত্বের জন্ম। তো চলো বন্ধুরা, আজকে আমার সেই মাতৃত্বের জার্নি, আমার সন্তান, সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে একটু প্রাণ খুলে গল্প করব। তার আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো তোমাদের তো বলেই দিলাম আজকে দুপুরবেলাতে এসছি। এই সময়টা আমি ইউজুয়ালি তো বিশ্রামই নিই, তো বিশ্রাম নেবই, কিন্তু যেহেতু আজকে বললাম একটু অন্যরকম দিন, কিছুই নেই আমার বাড়িতে, কিছুই নেই। তোমরা জানো, যারা রেগুলার আমার ব্লগ দেখো, যারা অনেক দিন থেকে দেখছো বা রেগুলার দেখো এখনও, তারা সবাই জানো যে আমার একমাত্র কন্যা, একমাত্র সন্তান, সে প্রথমে পড়াশোনার সূত্রে, তারপরে চাকরি সূত্রে আজ 8 বছর ধরে ব্যাঙ্গালোরে বসবাস করে। হ্যাঁ, 8 বছর হয়ে গেল। তো এই 8 বছরের মানে 8টা জন্মদিন আমি ওকে কাছে পাইনি। পারিনি একটু পায়েস রান্না করে খাওয়াতে, পারিনি ওর পছন্দের প্রিয় পদগুলো রান্না করে ওর সামনে তুলে ধরতে পারিনি। ওর সময় হয়নি আসার, সেটা একেবারেই সম্ভবপর ছিল না। যখন স্টুডেন্ট লাইফ ছিল সেই সময়, এই সময়টা কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, পরবর্তীতে কিন্তু তারপরে এখন চাকরি জীবনে তো ছুটি একদমই খুবই অভাব। তো সেই কারণেই আর আমার পক্ষেও মানে দূরত্ব এতটাই, গিয়ে উঠতে পারি না। আমার জায়গায় অন্য অনেক মা হলে, অন্য অনেক কেন, সব মাই হয়তো তার সন্তানের কাছে যেতে নেই প্রিয়, মানে এই অসম্ভব মানে আনন্দের দিনটায় আমার জীবনের। কিন্তু আমি সব দিক থেকেই ব্যর্থ। তো আমি যেতে পারিনি, কোনো বছরেই যেতে পারিনি। তার কারণ সন্তানকে যেমন মানে সন্তান যেমন আমার কাছে অসম্ভব প্রিয়, সব মায়ের কাছেই সন্তান প্রিয়, এটা তো নতুন কোনো কথা নয়, আমি নতুন কিছু বলছি না। কিন্তু একটা আবার পাশাপাশি এটাও যে আমার কিছু কর্তব্যও রয়েছে সংসারে। তো সেই কারণে সেই সংসার ফেলে যাওয়া সম্ভব হয় না, সেটাও সন্তানের বাবার জন্য। কারণ তাকে একা রেখে যাওয়া পসিবল হয় না। কেউ হয়তো যারা দেখেছো কয়েক মাস আগে বলতে পারো যে তুমি তো চলে গেছিলে, কিন্তু তখন 24 ঘন্টা লোক ছিল, এবং জীবনেই প্রথমবার, তাও ওনাকে রেখে আমি যেতে চাইনি। টিকিট একসঙ্গেই হয়েছিল, কিন্তু উনি বেঁকে বসেছিলেন, কিছুতেই যাবেন না, অগত্যা আমাকে যেতে হয়েছিল। তো যাই হোক, তা না হলে মেয়ের সঙ্গে আমার দেখা হয় ওই 1-1.5 বছর পর পর। গেছিলাম বলে এপ্রিল মাসে, তাই জন্য 20টা দিন মেয়ের কাছে কাটিয়েছিলাম এপ্রিল মাসে। তো যাই হোক, এপ্রিলের পর মে, জুন, জুলাই, 3 মাস পার হয়ে গেল দেখতে দেখতে। এ তো প্রত্যেকটা জন্মদিনে এবং প্রত্যেকটা পুজোতেই ওকে মিস করি।
ওটাই আর কি টানাপোড়েন হয়ে যায়। একদিকে সন্তান, তার প্রতি অসীম মমত্ব বোধ, ভালোবাসা যেটা একজন মায়ের হয় থাকে, আবার পাশাপাশি সংসারে যে মানুষটি আছেন তার প্রতি যে ডিউটি, কর্তব্য, যা করণীয় সেইটা। তো পাল্লা ভারী বরাবর হয়ে এসেছে বাড়ির মানুষটির দিকে। তার কারণ যেহেতু তিনি একটু আর 5 জনের মতন অতটা নন, সেহেতু তাকে একা রেখে বা কোনোভাবেই কোনো অবস্থাতেই যেতে পারিনি। তো সেই কারণেই মনটা চলে গেছে সন্তানের কাছে, কিন্তু শরীরটা এখানে পড়ে আছে। তো তোমাদের সঙ্গে এসে একটুখানি কথা বলে মনটাকে একটু হালকা করতে চাই, কারণ এই আনন্দের দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। কারণ আমার ঘরে তো আজকে কোনো উৎসব অনুষ্ঠান হচ্ছে না, মেয়েও ওখানে একা, হয়তো বা বন্ধুরা, কারণ ওর ওখানে বন্ধু না, কর্মসূত্রের বন্ধু না, যেহেতু ওখানে পড়াশোনা, সেহেতু মানে কলেজ লাইফের বন্ধু যেমন আছে, ইউনিভার্সিটি লাইফের বন্ধু আছে, কাজে তাদের সঙ্গে তারা মানে প্রত্যেক বছরই মানে একটা গ্রুপ, তারা হয়তো জন্মদিনটা তারা মানে থাকে একসঙ্গে, সেইভাবেই পালন হয়। তো সেটা জেনে আমার আনন্দ হয় যে একটু তবুও তার মানে তারা মিলে ইয়ে হয় করছে, কিন্তু আমি তো পারছি না। তো যাই হোক, যেটা পারছি না, পারিনি, পারবো না, অদূর ভবিষ্যতে কী হবে সে পারবো হয়তো, এখন তো এই 8টা বছর পারিনি। তো মাতৃত্বের জার্নিটা আমি একটুখানি বলি। সব মায়েদের যেমন হয় সেরকম, তবে আমার যেহেতু মানে বিয়ের আগে আমি মাকে হারিয়েছিলাম, আমার কোথাও গিয়ে মনে হতো, যখন বিয়ে হলো মনে হতো যে একজন সন্তান, এবং বিশেষ করে মেয়ে সন্তান, আমি ভীষণভাবে মেয়ে সন্তান চেয়েছিলাম, যে মেয়ে যদি হয় তাহলে কিছুটা হলেও হয়তো বা কষ্টটা ভুলতে পারবো। যদিও মা বাবার রিপ্লেসমেন্ট হয় না আমরা জানি, কিন্তু তবুও সন্তানের মধ্যে দিয়ে কোথাও হয়তো সেইটা কিছুটা হলেও ভুলতে পারবো। তো সেই জন্য রাত দিন মানে যখন জানতে পারি যে আমার শরীরে একটি নতুন প্রাণের সঞ্চার হচ্ছে, তখন অবশ্যই ঈশ্বরের কাছে বলেছিলাম যেন কন্যা সন্তান হয়, কারণ একজন মেয়ে হয়তো মাকে বুঝবে। এটা আমার সেই সময়, আমারও তো বয়স কম ছিল, আমার ধারণা ছিল এরকম, কম বলতে খুব কম বয়স নয়, আমি 27+ মা হয়েছি। তো যাই হোক, অভিজ্ঞতাটা আমার বরাবরই কম ছিল। তো সেই কারণে আপ্রাণ মানে মেয়েই চেয়েছিলাম, এবং মেয়ে মানে সন্তান মানে যখন আমি ধারণ করলাম, যখন আমি জানতে পারলাম, তো সেই সময় জার্নিটা প্রত্যেকটি মেয়ে চায় তার বাপের বাড়িতে কাটাতে এই সময়টা নিজের মায়ের কাছে। তো যেহেতু আমার মা ছিল না, সেহেতু আমাকে তো বাপের বাড়িতে থাকার আমার কোনো মানে বাবা রাখতে চেয়েছিলেন, কিন্তু মিস্টার চ্যাটার্জির পরিবার থেকে রাজি হয়নি। তো যাই হোক, কিন্তু একটি মেয়ে তার মায়ের কাছে বা বাপের বাড়িতে থাকলে যে আরামে বা যত্নে এই সময়টা থাকতে পারে, তো খুব স্বাভাবিকভাবেই সেটা আমার হয়নি। আমাকে সমস্ত রকম কাজকর্মই করতে হতো, এবং তখন অবশ্যই সারাদিন শাড়ি পরে থাকতে হতো, 24 ঘন্টা শাড়ি। প্রচণ্ড গরম গেছে, এপ্রিল মে জুন মাসের তীব্র গরম, তো তার মধ্যে শাড়ি পরে, তার মধ্যে মনে পড়ে আসলে জার্নিটা বলতে গেলে এটা আসবেই, সেটা হচ্ছে গরমে অসম্ভব কষ্ট পেতাম, কিন্তু দিনের বেলা ফ্যান চালানোর মানে নিয়ম ছিল না, যেহেতু সারা রাত ফ্যান চলেছে, রাতে যেহেতু ফ্যানের নিচে ঘুমিয়েছি, অতএব ওটা অনেকটা বিলাসিতা করে ফেলেছি। তারপরে দিনের বেলায় ফ্যান চালিয়ে থাকার মানে অতটা বোধহয় বিলাসিতা করা আমার মতন মাতৃহীনা কোনো সন্তানের পোষায় না, উচিতও না, তাই সেটাই তারা মনে করেছিলেন। তো যাই হোক, সারা শরীরে ঘামাচি, যেটা জীবনে হয়নি, প্রচণ্ড কষ্ট। তো এইভাবেই একটার পর একটা দিন কেটেছে। প্রথমে যেমন হয়, খেতে পারতাম না একদম, খুব অসুবিধা হতো। তো ইচ্ছে হতো অনেক কিছু, মায়ের হাতের কিছু খাবারের কথা মনে হতো, ঠাকুমার হাতের কিছু খাবারের কথা মনে হতো, দিদিমার হাতের কিছু খাবারের কথা মনে হতোই সেগুলো যদি পেতাম, অনেক কিছুই মনে হতো যে এগুলো যদি পেতাম। তো স্বাভাবিকভাবেই সেগুলো তো সম্ভবপর হয়নি। তো
এইভাবেই একটা একটা করে দিন গেছে। যেমন সারাদিন কাজকর্ম করেছি, সেই কাজের মধ্যেই থেকেছি, কাজকর্ম নিয়েই চলতে হতো। কাজ না করে সন্তান সম্ভব বলে আমি বসে থাকবো, বিশ্রাম নেব, এটা তো একদম গর্হিত অপরাধের পর্যায়ে পড়ে আমার আমার ক্ষেত্রে। অন্যান্যদের ক্ষেত্রে কখনোই না। অন্যান্যদের মধ্যে আমি ওই পরিবারের অন্য মহিলা সদস্যদের কথা বলছি, তাদের ক্ষেত্রে নয়, কারণ তারা ডিজার্ভ করে, তারা যত্ন, আরাম, আয়েস এগুলো ডিজার্ভ করে। হ্যাঁ, আমি ডিজার্ভ করতাম না। তো যাই হোক, তো মনে আছে আমার শনিবার দিন হয়েছিল, ডাক্তার যেদিন দেখলেন লাস্ট, তো খুব ভালো ছিলেন ডক্টর ঘোষ। ওনার হাতে বহরমপুর শহরে অনেকে, আমার মেয়ের অনেক বন্ধুবান্ধব ওনার হাতে হয়েছে। ভীষণ ভালো ব্যবহার ছিল, ভালো ডাক্তার ছিলেন। তো উনি কিন্তু বলেছিলেন যে হসপিটালেই করতে হবে, নার্সিংহোম নয়। তার কারণ উনি বারবার জোর দিয়েছিলেন হসপিটালে অনেক সুযোগ সুবিধা রয়েছে, হসপিটালেই করতে হবে। মানে উনি কখনোই বলেননি যে নার্সিংহোমে, কারণ নার্সিংহোমে করলে ওনার তো মানে অনেকটা উনি হয়তো লাভবান হতেন আর্থিক দিকে, কিন্তু বললাম যে ভালো ডাক্তার এবং ভালো মানুষ ছিলেন। তো হসপিটালেই হয়েছিল বহরমপুর মাতৃসদনে। তো শনিবার দিন হয়েছিল। শুক্রবার দিন দুপুরটা আমার মনে আছে ভীষণ অস্থির, শুতে পারছি না, বসতে পারছি না, পাশ ফিরতে পারছি না, কোনো কিছুই না। তো বই পড়ে কাটিয়েছিলাম মনে আছে, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর একটা উপন্যাস। আমার এই মুহূর্তে নামটা হয়তো অতটা মনে আসছে না, বা যদি ভুল বলে ফেলি সেই জন্য আর কি বলছি না। তো সেদিনটা কাটলো। রাত্রিবেলা থেকে তো জলও খাইনি, বারণ করেছিলেন যে রাতে লাস্ট খাবার পর আর জল খেতে না। সি সেকশন হবে এটা অনুমান করেইছিলাম। তো পরদিন সকালে উঠে যথারীতি বাড়ির প্রত্যেকের জন্য চা করে, এবং বাড়িতে অনেক সদস্য ছিলেন, চা করে প্রত্যেকের মুখের সামনে চায়ের কাপ রাখা, বিস্কুট যে খাবেন, মুড়ি যে খাবেন, সব কিছু, এবং ওনার মার মেডিসিনের যে ওনার একটা পোটলা ছিল সেটাও তুলে দিয়ে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম তখন থেকে, কিন্তু তারপরেও এই কাজগুলো করতে হয়েছে। আমি সেদিন হসপিটালে যাব, সে সেকশন হবে, তার জন্য যে একটা দিন অন্য কেউ করবেন চা, না, এটা তো হয় না কোনো মতে, না, এটা একেবারেই মানে না হওয়ার। তো যাই হোক, গেলাম, 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো লেবার রুমে প্রথমে গেলাম। এবার তোমরা জানো সবাই, লেবার রুম দেখা মানে একটা মানে অন্য রকমই অভিজ্ঞতা। তো সেখানে দেখছি একটি অল্প বয়সী বউ শুয়ে আছে টেবিলে। তো আমি ভেবেছি যে ঘুমাচ্ছে। আমার পাশে আরেকটি মেয়ে, সে আমার সঙ্গেই, তারও মানে সন্তান হলো। সে আমাকে বলছে যে বাবা, এর মতো যদি পটল তুলি। আমি না তাও বুঝতে পারছি না, বলছি বুঝতে পারছো না, মারা গেছে। পরে জানলাম 13 বছর বয়স, মানে বাচ্চা মেয়ে, সে সন্তানের জন্ম দিতে এসছে। এবার এই জিনিসগুলো সামনে দেখলে কীরকম একটা হয়। তো যাই হোক, তারপরে ডক্টর ঘোষ এলেন, উনি দেখলেন, দেখে বললেন যে সে সেকশন করতে হবে। সি সেকশন তো দোতলায় হতো, ওটি খুব সুন্দর ওটি, এখানে মাতৃসদনে ওটি। এখন তো মেডিকেল কলেজ হয়ে সবটাই শিফট হয়ে গেছে, এখন এক ছাদের তলায় মেডিকেল কলেজ হওয়ার। তা নাহলে এটা একদম আমার বাড়ির কাছেই, একদম কাছে হসপিটাল ছিল। তো তো ওটিতে গেলাম, হাঁটতে হাঁটতে ঢুকলাম, সবাইকে হাত নেড়ে। আমার তো কোনো দিনই ভয় ডর নেই, কারণ অপারেশনের ব্যাপারে আমার কোনো নিজের ব্যাপারে কোনো ভয় ডর ছিল না কোনো দিন। আমার বাবাকে দেখলাম, হাত নেড়ে ঢুকে গেলাম। তো তারপর যথারীতি পুরো অজ্ঞান, আমাদের সময় পুরো অজ্ঞান করেই হতো, মানে আমার সময় তো হয়েছেই, পুরো অজ্ঞান করেই। তো তারপরে যখন জ্ঞানটা ফিরলো, একটু ফেরার মতন আর কি, মানে আমার নিজের মানে বোঝার মতন, তো আমি মাসিকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। বললো মেয়ে হয়েছে, দেখবে। তো মেয়ে হয়েছে শুনেই তো মন আমার আনন্দে একদম ভরে গেল, যে যা চেয়েছি তাই পেয়েছি, আমার মা আবার আমার ছোট মা হয়ে এসেছে। তো আমার কাছে পাশে নিয়ে এলো। আমার তো তখন সেই সেকশনের পর হাত পা বেঁধে রাখে, জানো, এরকম করে দুদিকে খাটের বিয়ের সঙ্গে হাত বাঁধা, পা বাঁধা। তো নিয়ে এসেছে পাশে, সঙ্গে সঙ্গে আমার তখন অনেক চুল, এরকমভাবে খপ করে আমার চুলটা এই জায়গাটা চেপে ধরে, এরকম করে একবার মুঠি করে ধরে।
ওটা হচ্ছে প্রথম অনুভূতি যে সন্তানের স্পর্শ। তো তারপর সেদিন রাতে একটু আমার একটু সমস্যা হয়েছিল, আমার ব্লাড ভমিট হয় কয়েকবার, ডাক্তারকে কল বুক দেওয়া হয়, আসেন এবং পরপর কতগুলো ইঞ্জেকশন পড়ে। তো সেদিন রাতটা কাটে, পরের দিন রাত থেকেই আমি মানে মেয়েকে কোলে নিয়ে, কারণ সে মানে কাঁদছে, ঘুমাচ্ছে না, কোলে নিয়ে, তো সেই শুরু হলো কোলে নিয়ে মেয়েকে নিয়ে জার্নি শুরু হলো। ক্রমশ একের পর এক দিন গেছে, আস্তে 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 বড় করেছি। তবে অনেক কিছু ও জীবনে দেখেছে, যেহেতু আমার জীবনটা তো মসৃণ ছিল না, খুব স্বাভাবিকভাবেই তখন মায়ের জীবন যদি মসৃণ না থাকে সন্তান তো সেই আবহেই বড় হয়। তো অনেক কিছু ওর মধ্যে জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট দেখেছে, এবং আজও মায়ের জন্য চিন্তা করে আজও সবসময় একটা চাপি টেনশানে থাকে। এইটুকুই বলতে পারি। লেখাপড়া শিখে চাকরি করাটা এই সবটার সব কিছু নয়, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটুকুই যে অন্তত মাকে বা বাবাকেও দেখা বা তাদের খবর নেওয়া বা নিয়ে গিয়ে আমাকে গত বছরও সমস্ত ডাক্তার দেখানো এবং ওর বাবাকেও দেখানো, এবং এবারও গেলাম যে দেখানো, এবং ওর সেই জিনিসটা রয়েছে যে মায়ের জন্য মার কী প্রয়োজন, ডাক্তারদের সঙ্গে কথা বলা, যা টেস্ট সব কিছুই সেই করেছে। মানে এখন আমি সত্যি সত্যি, ও আমার মা, আমি ওর মেয়ে, এবং আমি মেন্টালি ভীষণভাবে ডিপেন্ডেন্ট ওর প্রতি। আমি শুধু আজকের দিনে চাই তোমরা একটু আশীর্বাদ করো, একটা ভালো জীবন যেন পায়। অনেক কিছু দেখেছে জীবনে, অনেক কিছু ফেস করেছে আমার জন্যই, মানে যেহেতু আমার, আবারও বলছি, মসৃণ জীবন ছিল না বলেই আমার সঙ্গেই তো সন্তান তো মায়ের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, তাই তো তোমরা আশীর্বাদ করো যেন আগামী দিন ও যেন একটু ভালো থাকে, যেন কোনো ভালো একজন মানুষ ওর সঙ্গে থাকে, পায় যেন সেরকম। সে আমি যদি ঈশ্বর চান আমাকে, আমি হয়তো খুঁজে দেব, কিন্তু সেটাও ঈশ্বর চাইলে তবেই ভালো মানুষ পাবো, যে সারা জীবন ওর হাতটা ধরে ওকে ভালোভাবে জীবনটা চালিয়ে নিয়ে যাবে। এইটুকুই মানে প্রার্থনা ঈশ্বরের কাছে, তোমাদের কাছেও এইটুকুই বলার, এইটুকু আশীর্বাদ তোমরা দিও আমার মেয়েটাকে। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকুই আজকের আমার মাতৃত্বের জার্নি দিয়ে, এইটুকুই। 11ই জুলাই 1998 নতুন জন্ম হয়েছিল আমার, মায়ের জন্ম, মাতৃত্ব, মা হয়েছিলাম। আজ 26 বছর পূরণ হলো এই মাতৃত্বের। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আমার পাশে সাথে থেকো, আর আমার মেয়েটাকে অবশ্যই আশীর্বাদ দিও। আজকের মতো আসি, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।